নমস্কার, সুপ্রভাত জানাই সকলকে। আজ আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উদযাপন করতে চলেছি। আজ এই বিশেষ অনুষ্ঠানে গল্পে গানে নজরুল স্মরণের মধ্য দিয়ে আমরা কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে নেব। তবে এই অনুষ্ঠান শুরুর প্রথমেই আমি সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ 25শে মে এই অনুষ্ঠানটি উদযাপনের কথা থাকলেও আমফান পরিস্থিতির কারণে এই উদযাপন আমরা করতে পারিনি। তবে সব ভয়াবহতাকে কাটিয়ে আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আজ এই বিশেষ অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে এমন একজনকে পেয়েছি যাকে পাওয়া সত্যি ভাগ্যের বিষয়, যিনি একজন গীতিকার, সুরকার, একজন শিল্পী এবং সাথে সাথেই একজন নজরুল গবেষকও বটে। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি শ্রী প্রণব দাস মহাশয়কে। নমস্কার প্রণব বাবু, আজ আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। আজ আমরা আপনাকে পেয়েছি, আমরা পেয়ে খুবই খুশি। আমরা আপনার কাছ থেকে জেনে নেব আপনার নজরুল গবেষণার বিভিন্ন বিষয়বস্তু এবং শুনে নেব আপনার কিছু গান। অবশ্যই এই নজরুলগীতির বিষয়বস্তু এখনো অনেকের কাছেই অজানা আছে। তো আজকে এই বাওয়ালি ইতিবৃত্ত প্রেজের মাধ্যমে সকলকে জানাতে পারবো, এটা ভেবেই বড় পুলকিত, বড় আনন্দিত আমি। তো ধন্যবাদ দেব এই পেজের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে এবং আজকের পরিচালক বন্ধুকে। অবশ্যই আপনাকেও আমাদের এই অনুষ্ঠানে আজকে পেয়ে আমরা খুবই খুশি এবং খুবই ভালো লাগছে আমাদের। প্রথমে আমরা আপনার একটা গান শুনে নেব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি গান শুরু করি। কাজী নজরুল ইসলামের তো বহু অঙ্গের গান আছে, তো আমি একটি লোকগীতি মানে লোকসঙ্গীত এই পর্যায়ের গান দিয়ে শুরু করি। আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী, আমি তোমার জলে রইলাম ভেসে জনময় অবধি, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী। তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর, চরে এসে বসলাম রে ভাই, ভাসালে সে চর। তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর, চরে এসে বসলাম রে ভাই, ভাসালে সে চর। এখন সভারিয়ে তোমার জলে রে, এখন সভারিয়ে তোমার জলে রে, আমি ভাসি নিরবধি, আমি ভাসি নিরবধি,
জলের নদী, আমার গহীন জলের নদী। ঘর ভাঙিলে ঘর পাব ভাই, ভাঙলে কেন মন? ঘর ভাঙিলে ঘর পাব ভাই, ভাঙলে কেন মন? হারালে আর পাওয়া না যায় মনের মতন। এখন জোয়ারে মন ফেরে না আর রে, এখন জোয়ারে মন ফেরে না আর রে। ও সে ভাটিতে হারায় যদি, ভাটিতে হারায় যদি। গহীন জলের নদী, আমার গহীন জলের নদী। আমি তোমার জলে রইলাম ভেসে, জনময় অবধি। আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী। আমার গহীন জলের নদী। ধন্যবাদ। আমরা খুব সুন্দরী একটা গান শুনলাম। এখন আমাদের যা পরিস্থিতি, আমরা সত্যি সকলে যেন গহীন জলের মধ্যে পড়ে আছি। তো তবুও সব মুহূর্তেই আমাদের মধ্যে সাহস তো রাখতেই হবে। এখন আমি আপনার কাছে আপনার গবেষণার যে সকল নজরুল গীতি সে সম্পর্কে কিছু জানতে চাইব। অবশ্যই সে বিষয়ে আলোকপাত নিশ্চয়ই করব। তার আগে কবির 121তম জন্মদিনে কয়েকটি চরণ দিয়ে কবির প্রতি আমি শ্রদ্ধা জানাই। ফুল দিয়ে কি অশ্রু দিয়ে তোমায় স্মরণ করব না, স্মরণ করি তোমায় গানে, এ গান কভু ছাড়ব না। শিকল ছেড়ার গান গেয়েছ, শিকল হবে হারা, বন্দি কর্ম উঠছে জেগে, ভাঙছে অন্ধকারা। কাল বৈশাখীর ঝড়ের মাতন তোমার সুরের দোলা, তোমার গান ওই বিদ্রোহেরই আগুন যেন জ্বালা। ওই আগুনের বুকে ধরি, ভয়ের কাছে হারব না। হে বিদ্রোহী কবি, তুমি তো গেয়েছ সর্বহারার গান, অন্ধকার মনে জেলেছ তুমি প্রখর সূর্যের তান। কবিকে আমাদের সকলের শ্রদ্ধার্ঘ্য সহ প্রণাম। আপনার সঙ্গীত শিক্ষা ঠিক কবে থেকে শুরু, আর কিভাবে সেখান থেকে ধীরে ধীরে এই সময় পর্যন্ত উত্তরণ, সে সম্পর্কে যদি কিছু বলেন। আমার সঙ্গীত শিক্ষা শুরু কবে থেকে এবং অনুপ্রেরণা কোথা থেকে, এই প্রশ্নের উত্তর দিতে গেলে এই স্বল্প পরিসরে স্বল্প সময় এটা বলা সম্ভব না। জীবনের বহু নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে প্রায় 53-54 বছর সঙ্গীত জীবন পার করে এলাম। স্বল্প পরিসরে যেটুকু বলা সম্ভব 2-4টি কথায় বলি। আমার সঙ্গীত শিক্ষা শুরু হয়েছিল মূলত একটু বয়সেই। তখন বোধহয় ক্লাস 5-এ বা ক্লাস 6-এ পড়ি প্রথম থেকেই। ছোটবেলায় আমার বাবার কাছ থেকে প্রথম গানের সুর আমাকে অনুপ্রেরণা যোগায়। বাবা গান সেভাবে
গাইতেন না, এমনি খালি গলায় বেশ সুন্দর সুর করে গান গাইতেন। সেই গান আমি ছোটবেলায় মুগ্ধ হয়ে শুনতাম। তারপর আমার জ্যাঠামশাইয়ের একটি হারমোনিয়াম ছিল, সেই হারমোনিয়ামেই প্রথম আমার গান শেখা শুরু। হ্যাঁ, শেখা বললে ভুল হবে, গান গাওয়া শুরু। কেননা প্রথম দিকে আমি কিন্তু এই যে স্বর শিখতে হয়, স্বরলিপি শিখতে হয়, যা দ্বারা গান হয়, সে জ্ঞান আমার তখন হয়নি। আমি হারমোনিয়ামের রিড টিপে টিপে বাজিয়েই প্রথম কয়েকটা গান কিভাবে ঠাকুরের আশীর্বাদে তুলে ফেলেছিলাম। পাড়ার এক জলসাতে আমার ডাকও পড়েছিল, এবং সেখান থেকেই আমার আস্তে আস্তে, যদি উত্তরণ বলে তাহলে সেভাবেই আমার উত্তরণ। সংক্ষেপে বলি, এক ভদ্রলোক ওই অনুষ্ঠানে গান শুনতে এসেছিলেন। আমার যতদূর মনে হয় সম্ভবত 8টি কি 9টি গান আমি গেয়েছিলাম। তারা 2টি গান আমাকে গাওয়ার জন্য নিয়ে গেছিলেন, কিন্তু আমার গান শুনে শ্রোতারা আরো গান শুনতে চাইছিলেন। কি জানি, হয়তো তাদের সেভাবে ভালো লেগে গেছিল, বা আমি হয়তো ভালো গাইতে পারছিলাম। আমি ঠিক সেই সময় অতটা বোধ আমার ছিল না। তারপরে তিনি আমার অনুষ্ঠান শেষে যখন মঞ্চ থেকে নামি, উনি আমাকে সে জড়িয়ে ধরেন, আমাকে বললেন যে তার মেয়েকে আমায় গান শেখাতে হবে। খুব লজ্জায় পড়ে গেলাম, কেননা তখন গান যে কি জিনিস, বা গান শেখাতে হয় কিভাবে, কি শেখাতে হবে, আমার এ জ্ঞান ছিল না। কারণ সেই অর্থে আমি গান তখনও শিখিনি। তো উনি কিছুতেই ছাড়তে রাজি নন। উনি বললেন, এত সুন্দর যে গান গায় সে গান শেখাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। তোমাকে বাবু আমার মেয়েকে গান শেখাতেই হবে। খুব হাস্যকর ব্যাপার, আমি খুব হেসেছিলাম আনন্দে। যাই হোক, তারপরে উনি জোর করেই একদিন আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন। আমি গিয়ে সেই লজ্জাবতী লতার মতো বসে থাকা অবস্থা আমার ছাত্রীটিকে দেখে। শাড়ি পরিহিতা একটি ছাত্রী, আমি তখন হাফ প্যান্ট পরা অবস্থায় গেছি মাস্টারমশাই গান শেখাতে। মানে ভাবতে পারছেন কি অবস্থা। তো যাই হোক, কি গান শেখাবো, কি করে শেখাবো জানি না। ঠাকুরের কিরকম আশীর্বাদ দেখুন, আমাকে পথ দেখিয়ে দিলেন আমায় কি শেখাতে হবে, কি করতে হবে। আমার ছাত্রীটি জ্যাঠামশাই সম্ভবত বাজার থেকে ফিরছিলেন, এবং আমার কথা শুনে উনি আমার কাছে এসে বলেন, বাহ, তুমি শ্যামবাবুর ছেলে? ভাইয়ের কাছে শুনলাম তুমি খুব সুন্দর গান গেয়েছো, খুব ভালো গান গাও, তো তুমি তন্দ্রাকে এই গানটি শিখিয়ে দিও তো। আমি সেখান থেকে পথ পেয়ে গেলাম। তো সেই রবীন্দ্রসঙ্গীতটা যেটা উনি শেখাতে বলছিলেন, ওই একটি মাত্র গান আমার একটু হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে তোলা অভ্যাস ছিল আর কি। সেই গানটাই ওকে দিয়ে শুরু করলাম। বাড়িতে ফিরে এসে ভাবলাম যে গানটা আমাকে ভালো করে শিখতে হবে, গানটা শেখা উচিত। তখন এই ধারণা তৈরি হচ্ছে আস্তে আস্তে যে গানটা জানতে হবে, গানটা শিখতে হয়। বাবাকে বলায় বাবা পাঠালেন আমাকে তাঁর এক বন্ধুর কাছে, বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু, মানে একসঙ্গে ছোটবেলায় ক্লাব সংগঠন করা, প্রভাত রবি ক্লাব করেছিলেন। সেই প্রভাত রবি ক্লাবে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হতো, নজরুলের অনুষ্ঠান হতো। তো আমি সেই অনুষ্ঠানে 2-1 গানও গেয়েছি। তো যাই হোক, সেই কাকুর কাছে বাবা আমাকে পাঠালেন গান শেখাতে। সেখান থেকেই গান শুরু আর কি। শেখা শুরু কিরকম, যেতেই কাকু বললেন, বাবা ওই খাতাটা বার করো। কাকুর অনেক খাতা ছিল, সেই খাতা তার থেকে পেড়ে, নাম্বার পেড়ে 4 নম্বর খাতা সম্ভবত ছিল, প্রথম যতটুকু মনে পড়ছে, অনেক দিন আগের কথা তো। তো সেই 4 নম্বর খাতা পেড়ে বললেন যে, দেখো ওখানে একটা সারগাম লেখা আছে। কি লেখা আছে তাতে দেখলাম দন্তস্বয়কা সা, রয়ে কা রে, গ, ম। তখন অনুধাবন করতে পারিনি যে এইটে সা রে গা মা। উনি বলেন এটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা। আমার প্রশ্ন ছিল,
রয়েকা রে উচ্চারণ হলো, গ মানে কেন গা, ম মানে কেন মা, দন্তনে হাসি, এইগুলো একটা ব্যাপার তখন মনের মধ্যে খেলা করছিল। তো যাই হোক, সেভাবে আস্তে আস্তে কাকুর কাছ থেকে সব প্রশ্নের উত্তরও পেলাম, জানলাম, মানে জেনে আস্তে আস্তে শেখার চেষ্টা করছি। মানে কি, একটু করে গান কাকুর কাছ থেকে শিখে আবার তাকে দিয়ে উঠে আসি। এইভাবে আমার গান শুরু হলো, পথ চলা শুরু হলো, মানে শেখা এবং শেখানো একসঙ্গে চলতে থাকলো। আপনারা ভাবুন কি কঠিন অবস্থায় আমাকে যেতে হয়েছে। একদিন গান শেখাচ্ছি, ওই পাড়ার ভেতর দিয়ে একজন ভদ্রমহিলা, সে সময়কার তো উনি বেতার শিল্পী, বেতারের শিল্পী, উনি আকাশবাণীতে গান করেন, উনি ওই পাশ দিয়ে যাচ্ছিলেন। উনি শুনতে পেয়ে বাড়িতে ঢুকে পড়েন এবং বাড়ির একজনকে জিজ্ঞাসা করেন যে রেডিওতে গানটা হচ্ছে কি? তারপরে উনি বললেন যে না, মাস্টারমশাই গান শেখাচ্ছেন। উনি প্রচন্ড আহ্লাদিত, আনন্দিত যে এত সুন্দর একটা গান এখন খালি গলায় শুনছি, যেন মনে হচ্ছে রেডিওতেই বাজছে। জানি না সেটা কতটুকু সত্য। তিনি বললেন যে মাস্টারমশাইয়ের সঙ্গে আমি একটু আলাপ করতে চাই। তো সেই ভদ্রমহিলা বললেন ঠিক আছে, আপনি আসুন, আলাপ করিয়ে দিচ্ছি। তো সেখান থেকেই তার সঙ্গে আলাপ। তিনি আমাকে দেখে তো আশ্চর্য হয়ে গেলেন যে হাফ প্যান্ট পরিহিত একজন তিনি মাস্টারমশাই গান শেখাচ্ছেন। উনি খুব আনন্দের সঙ্গে বলেন, আপনার গান শুনে আমি প্রচণ্ড উল্লসিত। তা আমি একটা কথা আপনাকে বলতে চাই, আমার একটা গানের স্কুল আছে, আপনাকে গান শেখাতে হবে। এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। একে আমি গানের কিছুই বুঝি না, তখন গান বলতে শেখার যেটুকু শেখা দরকার কিছুই জানি না, সবেমাত্র শুরু করেছি। এবং সেই গান স্কুলে গিয়ে গান শেখাতে হবে, মানে একটা কঠিন অবস্থায় আমাকে আবার পড়তে হয়েছে। বাধা, পদে পদে বাধা। আমি বললাম যে না না, আমি গান শিখিনি সেভাবে, সেই অর্থে আমার গান শেখানি, আমি গান শেখাতে পারবো না, প্লিজ। তো বললেন না না, আপনি আসুন না, আপনার কোনো সুবিধা অসুবিধে আমি দেখে নেব, বুঝে নেব, আপনি একটু গানগুলো শেখাবেন, যেভাবে আপনার ইচ্ছে হবে আপনি শেখাবেন, তারপরে আমি সহযোগিতা করব। তো উনিও কিছুতেই ছাড়তে চাইলেন না। কি জানি জোর করে উনিও একদিন আমাকে এসে টানা হেঁচড়া করে তো নিয়ে গেলেন। আমি যাব না কিছুতেই, গেলাম, সঙ্গে যেতে বাধ্য হলাম। তারপরে সেখান থেকেই গিয়ে গান, প্রথম দিনে ক্লাসে গিয়ে প্রচুর ছাত্রছাত্রী, এবং বুঝিও না যে কি শেখাতে হবে। প্রথম দিন উনি কিছু বললেন না, শুধু বললেন আপনি গানগুলো সবার ছাত্রছাত্রীদের ব্যাপারগুলো শুনুন। তো আমি চারদিকে ঘুরে ঘুরে দেখতে থাকি, ছেলেমেয়েরা কোথাও ক্লাসিক্যাল গান শিখছে, কোথাও রবীন্দ্রসঙ্গীত শেখানো হচ্ছে, কোথাও নজরুলগীতি, কোথাও তবলা শেখানো হচ্ছে একটা ঘরে। তো আমি সেখানে ওই রবীন্দ্রসঙ্গীত ঘরেই কিছুক্ষণ বসে রইলাম। আমাকে ওই ভদ্রমহিলা বসিয়ে দেখলেন, বললেন যে আপনি রবীন্দ্রসঙ্গীতটা প্রথম শুরু করবেন শেখানো, কারণ যে ভদ্রমহিলা শেখাচ্ছেন তার সম্ভবত বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছিল, সেই জন্য আমাকে হয়তো শেখাতে হবে। তো যাই হোক, তার কিছুদিন পর থেকে আমাকে সেখানে রবীন্দ্রসঙ্গীতের ক্লাসটা নিতে হতো। সেই ক্লাস চলাকালীন সেখান থেকে বহু ছাত্রছাত্রী তারা প্রাইভেটে আমার কাছে গান শিখতে চায়। দেখুন আস্তে আস্তে কিভাবে বিস্তৃতি হচ্ছে। সেখান থেকে গান শেখাতে শেখাতে বিভিন্ন জায়গায় কোনো একজন গানের ছাত্রীর মামা, তিনি আমার একটা ওই স্কুলের অনুষ্ঠানে এসেছিলেন এবং আমার একটি গান শুনে উনি খুব ভালো লেগেছিল। আর আমার সঙ্গে আলাপ করলেন, করে বললেন আমি শর্মানির মামা, আপনার গান ভালো লেগেছে, আমার একটি আবদার আছে আপনার কাছে, বলুন। না, একদিন আমার ওখানে যেতে হবে একটু বিশেষ কাজে। বলুন কি জন্য? না, একটু বিশেষ কাজে যদি আসেন তাহলে ওখানে গিয়ে কথা হবে। আচ্ছা, যাবো নিশ্চয়ই। তো আমি শর্মানির সঙ্গে ওর মামার বাড়িতে গেলাম, সেখানে কথা হলো। উনি বললেন যে ওই গানটা শুনলাম আপনার সুরের গান, আপনি অনুষ্ঠানে যখন গাইছিলেন তখন বললেন এটা আমারই লেখা এবং সুর করা গান। ওনার খুব ভালো লেগেছিল। আমি গান একটা দু তখন লেখার চেষ্টা করি এবং সুরও করি একটা দু। তো উনি বললেন তাহলে আপনি একটা আমাদের একটা ছোট্ট 1 ঘন্টা 10 মিনিটের
শর্ট ফিল্ম, যাকে বলা হয় টেলিফিল্ম, সেই টেলিফিল্মে গান একটু দিতে হবে। তাতে আপনি যদি সেই টেলিফিল্মের জন্য গান লেখা এবং শুট করেন, মানে মিউজিক ডিরেক্টরের কাজটা করেন, তাহলে আমরা উপকৃত হব, যদি আপনি রাজি থাকেন। তো ভয় তো একটা থাকেই, কারণ এত বড় কাজ, প্রথম বাড়িতে বসে ছোটখাটো একটা গান লেখা শুরু করা, সেটা যত না সহজ তার অনেক গুণ কঠিন। ওইরকম একটা ছবিতে গান যাওয়া মানে, ভয় প্রচন্ড পেয়েছিলাম, কিন্তু মনে সাহস করে ভাবলাম করেই দেখি না কি হয়। চেষ্টা করে প্রথম একটা গান আমি সেখানে সেই টেলিফিল্মের জন্য লিখলাম। গানটা সুর করে সেই টেলিফিল্মে গানটা ব্যবহার করা হয়েছিল, এবং সেই গানটা আপনাদের জানিয়ে রাখি, ওই টেলিফিল্মটা মানে আমাদের কি বলে জাতীয় বিচারে, অর্থাৎ প্রত্যেক মাসের বাংলা যতগুলো চ্যানেল আছে সেখানে যে টেলিফিল্ম সে সময় হতো, এখন সবটা হয়তো সেভাবে হয় না, সেই টেলিফিল্মগুলো মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম একটা পজিশন করে তাদেরকে একটা সম্মাননা বা সম্বর্ধনা জানানো হতো, এবং আমরা প্রথম পুরস্কার পাই। এবং পুরস্কারটি দেন আমাদের আনন্দবাজার পত্রিকা, তারা এই পুরস্কারটা দেন। তো আমার মনে আছে সেই পুরস্কার পেয়ে আনন্দে বেশ কিছুদিন কেঁদেছিলাম, জানেন। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে ছাত্রছাত্রী, তারপরে ওখান থেকেই চলে গেলাম, একজনের গান ভালো লেগে গেছিল, সেখান থেকেই গানের সুর করতে যাওয়া। তারপরে তো একটা সময় গেছে, অনেকটা সময় এখানে গানের সঙ্গে জড়িয়ে গেছি, ওতপ্রোতভাবে গান শেখানো চলছে। এবং তখন ওই টেলিফিল্ম, মিউজিক ডিরেকশন বা ধরুন বিভিন্ন অ্যালবামে, তখন সিডি আসেনি, তখন ক্যাসেট ছিল। তো ক্যাসেটে গান, যেখানে অনেকেই গান গেয়েছেন, হৈমন্তী শুক্লা, মাধুরী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শিবাজী চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী সেন, পিন্টু ভট্টাচার্য, অমৃত সিং অরোরা, সনজিৎ মন্ডল, আরো অনেকেই গান গেয়েছেন। এছাড়া অনেকেই গেয়েছেন কল্যাণ দাস, রূপা চট্টোপাধ্যায়, এরকম বহু অঞ্জলি পাত্র, অপূর্ব পাল, এছাড়া বহু শিল্পীরা, নামি অনামি সব, সকলেই অনেকেরই সুরে আমার সুরে গান করেছেন। আমার জীবন ধন্য বটে। তো এইভাবে জীবনের উত্তরণ। তারপরে এই করতে করতে বেশ কিছুদিন পর তখন এই নজরুলগীতির সন্ধানটা পাই। অনেকের কাছে এই প্রস্তাব গেছিল যে নজরুলগীতিগুলো সুর করে দেওয়ার জন্য, অনেকেই করে দেবেন আশ্বাস দিয়েও করে উঠতে পারেননি কোনো কারণে, জানি না। তো শেষ পর্যন্ত মানুষের সহায়তায়, মানস চক্রবর্তী তার সহায়তায় এই গানগুলোর সন্ধানে আমি গানগুলো নিয়ে সেগুলো সুরারোপণ করার চেষ্টা করি। তারপরে আস্তে আস্তে এই জায়গায়, এই অবস্থায় আজকে পর্যন্ত সেই গানগুলো চলছে। এবং এখনো বহু গান আমার কাছে আছে, যেগুলো দ্বিতীয় খণ্ডের গান মোটামুটি সুর হয়ে আছে, এবং তৃতীয় খণ্ডেও কাজ চলছে। বিশাল কঠিন কাজ, সময় লাগবে। আবারও বলি, গান মানুষের কাছে জনপ্রিয় হোক, তাহলেই জীবন সার্থক, শ্রম সার্থক। বাহ, একজন সফল মানুষের জীবনে কিভাবে সফলতা আসে, এটা তার বাস্তব উদাহরণ। আমরা গল্পে শুনি, তবে আজ স্বচক্ষে দেখলাম, এবং সেই মানুষের মুখ থেকেই, সেই সফল মানুষটির মুখ থেকেই আজকে তার সফলতা সম্পর্কে জানলাম। খুবই ভালো লাগলো। এখন আমরা আপনার কাছ থেকে একটি গান শুনতে চাইব, একটি কাব্যগীতি। ও গো আমার ধ্যানের ছবি, ও গো অসীম দূরের প্রিয়া, আজি বিরহের নদীয়ে পার তোমার হিয়া আমার হিয়া। ও গো
ধ্যানের ছবি, ওগো অসীম দূরের প্রিয়া। আজ কেন বধূ অকারণে তোমার কথাটি পড়ে গো মনে? আজ কেন বধূ অকারণে তোমার কথাটি পড়ে গো মনে? কোথা থাকো তুমি, কত দূরে আমি থাকি তব স্মৃতি লইয়া। আজি বিরহের নদী এ পার পার, তোমার হিয়া আমার হিয়া। ও গো আমার ধ্যানের ছবি। ফুলটি ঝরিছে কুড়িটি রে, ভ্রমর নাচিছে ঘরে ফিরে। ফুলটি ঝরিছে কুড়িটি রে, ভ্রমর নাচিছে ঘরে ফিরে। কপত ডাকিছে কপতি রে, ডাকিছে পাপিয়া পিউ পিয়া। আজি বিরহের নদী এ পার পার, তোমার হিয়া আমার হিয়া। ও গো আমার ধ্যানের ছবি, ও গো অসীম দূরের প্রিয়া। কথাকেও সুর দিয়ে দেয় তারই প্রাণ, এই যে অসীম অবদান। নজরুল ইসলামের কথায় সুরারোপণ এ তো বেশ কঠিন কাজ। এই কঠিন কাজ করতে কোথাও বাধাপ্রাপ্ত হয়েছেন? সে বিষয়ে যদি কিছু আমাদের বলেন। হ্যাঁ, প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা বড়ই কঠিন। কেননা কাজী নজরুল ইসলামের গানের বাণী বা কথায় সুর করতে যাওয়া বেশ দুরূহ কাজ, বেশ কঠিন। বিষয়টা একটু বুঝিয়ে বললে বোঝা যাবে। কাজী নজরুল ইসলামের যেসব লেখা লিরিক্স, সেই গানগুলোর ভাবধারা বিশেষভাবে বর্ণিত। কথা আর সুরের মেলবন্ধনে সৃজনশীলতায় যেসব গান আমরা এই পর্যন্ত শুনেছি, সেগুলো মানুষের মণিকোঠায় চিরদিন বেঁচে আছে। আমরা প্রতিদিন প্রতিনিয়ত সেই গান শুনি। তো আজকে যখন কাজী সাহেবের কথায় গানের সুর করতে বসেছি, তখন ভীষণ কঠিন কঠিন অবস্থার মধ্যে আমাকে পড়তে হয়েছে। সেটা হচ্ছে কথার সঙ্গে ভাবের যে মেলবন্ধন, এটা একটা বিশেষ ব্যাপার। এবং গানগুলিকে কোনো রাগে ছায়ায় বা কোন তালে নিবদ্ধ করলে গানগুলো শুনতে ভালো লাগবে, এবং বিশেষত নজরুল গীতি হয়ে ওঠা একটা বড় ব্যাপার। কারণ যেসব গান আমরা শুনি মানুষের কাছে এত জনপ্রিয়, এত ভেতরে তাদের বসে গেছে, মানুষের আমাদের মধ্যে বসে আছে,
যে নতুন করে এই গানগুলো কতটা সুন্দরভাবে হতে হবে সেদিকটা লক্ষ্য রেখে কাজটা করতে হয়েছে। জানি না, যেটুকু সম্ভব হয়েছে আমার জ্ঞানে চেষ্টায় সেটুকু করতে পেরেছি। এখন এই গানগুলো যদি মানুষের ভালো লেগে থাকে তবে আমার জীবন ধন্য। আপনারা সেই গান শুনবেন। এ প্রসঙ্গে বলে রাখি, নবমঞ্জরি নামে যে প্রথম খণ্ড বইটা আমার আছে, প্রকাশক বুলবুল প্রকাশনীর কাছে, অথবা কলেজ স্ট্রিটের ক্যালকাটা ইউনিভার্সিটির উল্টো দিকের গলিতে ওখানে একটি বইয়ের দোকান আছে, নাথ ব্রাদার্স। ওই নাথ ব্রাদার্স, ওখানে ওরা বইটা বিক্রি করেন, ওখানে পাওয়া যায়। যদি কারোর মনে হয় নিশ্চয়ই ওখান থেকে সংগ্রহ করবেন। তো বিশাল কঠিন এই কাজ, পদে পদে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। অবশ্যই একটি মহৎ উদ্দেশ্য সাধনের পেছনে অনেক প্রতিকূলতা থাকবেই, তবে সেই সমস্ত প্রতিকূলতাকে ফেলে রেখে সফল হওয়া খুবই কঠিন। আপনি যে আজ এই সফল পথে পৌঁছেছেন, আমাদের সকলের তরফ থেকে আপনাকে আন্তরিক শুভকামনা। এখন এই গানগুলির বিষয়বস্তু সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। এই গানগুলির বিষয়বস্তু সম্বন্ধে জানতে গেলে আমাদের বেশ কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। বাংলার 1306 সালের 11ই জ্যৈষ্ঠ বুধবার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের অবারিত প্রকৃতির স্বাধীন অবয়বে জন্ম নিয়েছিলেন এক শিশু, মা জাহেদা, যার নাম দিয়েছিলেন দুখু মিয়া। তো এই দুখু মিয়া জীবন সংগ্রাম সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি, কিন্তু অনেকটা বিষয় আমাদের আজও অজানা আছে। তার দিক একটু তুলে ধরি। গানগুলোর বিষয়বস্তু হচ্ছে মূলত, আমি আগেও একটা জায়গায় বলেছি, এগুলো হচ্ছে লেটো গান, লেটো গানের সম্ভার। অর্থাৎ তার পিতা পরলোক গমন করার পরেই তার সমস্ত দায়িত্ব, সংসারের দায়িত্ব এসে পড়ে কাজী সাহেবের ওপর। তখন অবশ্য তিনি দুখু মিয়া। তো সেই সময়ে খুব দারিদ্রতার সঙ্গে লড়াই করতে থাকা একজন দেব শিশু, তিনি একটা সময় বড় কষ্টে ছিলেন। তার কাকা বজলে করিম সাহেব, তার কাকার হাত ধরেই, তার কাকার একটি লেটো দল ছিল, সেই লেটো দলে কাকার হাত ধরেই তার অনুপ্রবেশ। শিশু দুখু মিয়া সে সময় ওই লেটো গান শুনতে যেতেন কাকার সঙ্গে। তাকে অনুপ্রাণিত করেছেন তার লেটো দলের যেসব গান। পরবর্তী সময়ে তিনি লেটো পালা রচনা করেন এবং তার সঙ্গে গানও বাঁধেন। এই গানের মূলত বিষয়বস্তু হচ্ছে প্রেম গীত, চাপানুতোর, রাধাকৃষ্ণ, আর লেটো গান তো আছেই। এছাড়া হচ্ছে কাব্যগীতি, কিছু কীর্তন, এই সব মিলিয়ে মিশিয়ে গানের ভাবধারায় লেটো গান, যেগুলো তিনি রচনা করেছিলেন তার 9 বছর বয়স থেকে। মূলত এই গানগুলোই।
অভিভূতময়তার বাঁধ হয়তো সত্যি আমাদের ভাঙতে বসেছে, ছাড়তে বসেছে। কারণ কবি জীবন এবং তার কথার মেলবন্ধনে আপনার সুরারোপিত এসব গান একটি সীমাহীন উজ্জ্বলতার সমাবেশ। এগুলো সব কিছুই সব সীমাকে অতিক্রম করে যায়। এখন আমরা আপনার কাছে আবারও একটি গান শুনতে চাইব। এটি একটি ঝুমুর অঙ্গের গান। ছাইড়া দে রে বন্ধু আমি ছাইড়া বাঁধি চুল, ছাইড়া দে রে বন্ধু আমি যাইব গাঙের কুল। আরে ও বন্ধু রাশিয়া তোমারে না দেখিয়া থাকতে পারি না বন্ধু, সকলই হয় ভুল। ছাইড়া দে রে বন্ধু আমি ছাইড়া বাঁধি চুল। বাড়ির কাছে সরিষার ফুল, রাঙা রাঙা তুল 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 তুল। বাড়ির কাছে সরিষার ফুল, রাঙা রাঙা তুল 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 তুল। সব গেল সব গেল গেল জাতি কুল, সব গেল আমার গেল জাতি কুল। ছাইড়া দে রে বন্ধু আমি ছাইড়া বাঁধি চুল, ছাইড়া দে রে বন্ধু আমি যাইব গাঙের কুল। হাতের কাপড় বাজিছে মোর মা জননী ডাকিছে, হাতের কাপড় বাজিছে মোর মা জননী ডাকিছে। ছাইড়া দে রে বন্ধু আমি তুলব বকুল ফুল, ছাইড়া দে রে বন্ধু আমি তুলব বকুল ফুল। হাতে শঙ্খ বাজিছে মোর মা জননী কাঁদিছে, হাতে শঙ্খ বাজিছে মোর মা জননী কাঁদিছে। ছাইড়া দে রে বন্ধু আমি ছাইড়া বাঁধি চুল, ছাইড়া দে রে বন্ধু আমি ছাইড়া বাঁধি চুল। ছাইড়া দে রে বন্ধু আমি যাইব গাঙের কুল। আরে ও বন্ধু রাশিয়া আমারে না দেখিয়া থাকতে পারি না বন্ধু, সকলই হয় ভুল। ছাইড়া দে রে বন্ধু আমি যাইব গাঙের কুল, ছাইড়া দে রে বন্ধু আমি ছাইড়া বাঁধি চুল, আমি ছাইড়া বাঁধি চুল, আমি যাইব গাঙের কুল। ধন্যবাদ বলাটাও অনেক কম বলে মনে হচ্ছে, কারণ সত্যিই আমরা খুব সুন্দর একটি গান শুনলাম। সঙ্গীতের জগতে কবির এই যে বিস্তার, এ তো অসীম জনপ্রিয়তার অধিকারী। এই গানগুলির জনপ্রিয়তা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, গানগুলো জনপ্রিয়তা কতটুকু পেল সেটা ইতিহাসই বলবে। এটা ঠিক এই মুহূর্তে আমার পক্ষে হয়তো ততটা বলা সম্ভব হবে না। তবে আমার দেখা শোনা যেটুকু
তার কিছু অংশ আমি আপনাদের সঙ্গে বা যারা আজকে অনুষ্ঠানের শ্রোতা তাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। কলকাতার 140তম বইমেলা, সেই বইমেলায় একটি সরগম বলে একটি বইয়ের দোকান, যারা এই বইটি বিক্রি করেন, এবং সেখানেই 659টি কপি এক সপ্তাহে বিক্রি হয়েছে। সুতরাং বোঝা যায় যে মানুষের কাছে গানগুলো গ্রহণযোগ্যতা লাভ করেছে। ভালো না লাগলে শুনেছি বসিরহাট পাবলিক লাইব্রেরি তারা একসঙ্গে 16টা কপি কিনে নিয়ে গেছেন। 16 কপি বই নিয়ে যাওয়ার পর তারা সেই বই থেকে তাদের লাইব্রেরিতে একটা গানের কম্পিটিশনও করেন। সেই কম্পিটিশনে ওই বই থেকেই নজরুল গীতির যে প্রতিযোগিতা ছিল, কয়েকটা গান নির্বাচন করে তারা সিলেক্ট করে সেগুলো রেখেছিলেন আর কি। তো তারপরে তো বহু মানুষের কাছ থেকে বহু এ যাবৎ ফোন পেয়েছি, এখনো পাই। বহু মানুষের গানগুলো ভালো লেগেছে, আমাকে জানান। তো সেই জনপ্রিয়তা এখনো কতটুকু, আরো কিছুদিন না গেলে মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হলো সে সম্পর্কে এখনই ঠিক বলা যাবে না। ইতিহাসই সেগুলো বলবে। এখনই আমরা বুঝতে পারছি এই গানগুলি কতটা জনপ্রিয়তা অর্জন করেছে এবং ভবিষ্যতে এগুলি আরো জনপ্রিয়তা অর্জন করবে, কারণ এই গানগুলির মধ্যে থেকেই কবি প্রাণ আমাদের মধ্যে বেঁচে আছে। এখন আমরা আপনার কাছে জানতে চাইব যে এইসব কাজের জন্য আপনি তো বহু সম্মানে ভূষিত হয়েছেন, সেই সম্পর্কে, সেই সম্মান সম্পর্কে, আপনার অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। হ্যাঁ, প্রশ্ন যখন করলে উত্তর তো আমাকেই দিতে হবে। তবে একটা কথা বলি, আমি কতটা সম্মান পেলাম এটা খুব বিচার্য বিষয় নয়। সম্মান অর্জন তার কাজের সঙ্গে অবশ্যই থাকবে। মানুষের কাছে গানগুলো যদি জনপ্রিয়তা লাভ করে, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ এই নজরুলগীতিগুলো যদি শুনতে থাকেন, তাহলেই তো আমার সম্মান পাওয়া। আর একটা কথা বলি, সেটা হলো আমি তো সঙ্গীতের সাধক, সঙ্গীত চর্চা করি, সঙ্গীতের সাধনা করি। তো গান লেখা, সুর করা, সেই গানগুলো বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া, অনেক ছাত্রছাত্রীদের দিয়েও গান গাওয়াতে হয়। তো সেই গান মানুষের যদি ভালো লাগে, তার থেকে বড় সম্মান আর কিছু হয় না। তবে সত্যি কথা বলতে কি, অনেকেই আমাকে সম্মান বা সম্মাননা দিয়েছেন। কয়েকজনের নাম তো বিশেষভাবে করতেই হয়। ধরুন, যেখান থেকে বইটা প্রকাশ হয়, প্রকাশনা সংস্থা মানে বুলবুল প্রকাশন, বুলবুল প্রকাশন প্রথম আমাকে সম্মান দেন, এবং আমার সৌভাগ্য হয়েছিল সেখানে আরেকজন বিশিষ্ট মানুষ তিনি উপস্থিত ছিলেন, কবি শঙ্খ ঘোষ। সেই মঞ্চে, একই মঞ্চে আমিও সম্বর্ধিত হই। এটা তো বড় পাওনা। তারপরে ধরুন বেহালা বইমেলা, এছাড়া আছে বিআর মিউজিক কলেজ, তারপরে মেদিনীপুর থেকে ধরুন গীতি চর্চা, বিদ্যানগর লাইব্রেরি, ওরা আমার এই গানগুলো নিয়ে 2 ঘন্টার একটা অনুষ্ঠান করেন, এবং সেখানে আমাকে এই বিষয় নিয়ে একটা ডেমনস্ট্রেশনও দিতে হয়েছিল। তাছাড়া তো সৃজনী ভারত, তারাও
আমাকে যথেষ্টভাবে সম্মান জানিয়েছেন। এছাড়া আছেন তথ্য সংস্কৃতি বিভাগ। সম্মাননা মানুষের কাজের সঙ্গে জড়িয়ে থাকে, তাই সম্মানটা এটা আজীবন একটা তোলা ব্যাপার। এই কাজগুলো আমি চাই যদি মানুষের কাছে, মানুষের ঘরে ঘরে গানগুলো পৌঁছে যায়, তাহলেই আমার শ্রম সার্থক, আমার জীবন ধন্য। আমাদের দর্শকদের মধ্যেও আশা করি উল্লসিতভাবে ছটা আসছে, কারণ আমি নিজেও খুব আপ্লুত আপনার এই কর্মকাণ্ডের সাক্ষ্য পেয়ে। তাই এই আপ্লুতময় আবহাওয়াকে আরও স্নিগ্ধ করার জন্য আমরা আপনার কাছে একটি গান শুনতে চাইব। একটি গান হয়ে যাক তবে। এটি একটি কাব্যগীতি, অর্থাৎ লেটো গানের যে বিভাগ বলেছিলাম তাতে বহু ধরনেরই গান থাকতো, তো একটি কাব্যগীতি পর্যায়ে এটা। এটির রাগ হচ্ছে মিশ্র হংসধ্বনি। বলে পাখি তুই কানে কানে, কবে আমার আসবে প্রিয়। বলে পাখি তুই কানে কানে, কবে আমার আসবে প্রিয়। কেন এলো না, এলো না, এলো না মোর প্রিয়। বলে পাখি তুই কানে কানে, কবে আমার আসবে প্রিয়। আমি একলা নারী, রইতে নারী জ্বলিছে মোর হিও। কেন এলো না, কেন এলো না, এলো না মোর প্রিয়। বলে পাখি তুই কানে কানে, কবে আমার আসবে প্রিয়। একলা যখন বসে থাকি, বেদনাতে ঝুরে আখি। একলা যখন বসে থাকি, বেদনাতে ঝুরে আখি। আমি মিছেই করি ডাকাডাকি, আমি মিছেই করি ডাকাডাকি। আসবে না আর প্রিয়, কেন এলো না, এলো না, এলো না মোর প্রিয়। বলে পাখি তুই
কানে কানে কবে আমার আসবে প্রিয়। কবির গানগুলি যে শুধু মনকে সাহস যোগায়, প্রেরণা যোগায় তা কিন্তু নয়, আমাদের মনকে শান্ত স্নিগ্ধও করে। সেটা আমরা কবির এই গানগুলির মাধ্যমে বুঝতে পারছি। এখন আমরা জানতে চাইব, নজরুল সাহেবের প্রচলিত বহু গান আছে এবং তার পরবর্তীকালে আপনার সুর করা নজরুল সাহেবের যে কথা বা গানগুলি, সেগুলি আপনি আপনার ভাবনা ঠিক কেমনভাবে দেখছেন, সে বিষয়ে যদি আমাদের দর্শকবৃন্দকে আপনি কিছু বলেন। হ্যাঁ, এই বিষয়টি আলোকপাত করার জন্য আমি বিশেষ কিছু মানুষের নাম উল্লেখ করে প্রাপ্তি স্বীকার করতে চাই, মানে যাদের না হলে আমার এই কাজটি সম্পূর্ণতা পেত না। আর তাদের নাম আজকে এই অনুষ্ঠানে উল্লেখ না করলে অসম্পূর্ণ থেকে যাবে। প্রথমত, যার মাধ্যম দিয়ে এই কাজটি প্রাবন্ধিক, ছড়া কবি, গীতিকবি শ্রী মানস চক্রবর্তী আমার খুব স্নেহভাজন, ও আরেকজন কবি বসন্ত পরামানিক, এদের নাম প্রথমেই উল্লেখ করি। এরপরে আরেকজনের কথা প্রাপ্তি স্বীকার করি, যিনি এই কাজটির সঙ্গে আমাকে সর্বক্ষণ জড়িয়েছিলেন। আমাকে আমার জ্যেষ্ঠ ভ্রাতা, মানে বড় দাদা হিসেবে যিনি আমাকে সর্বত্রভাবে পাশে থেকে সহযোগিতা করেছেন বা উৎসাহ দিয়েছেন, সিরাজুল ইসলাম সাহেব। আর একজন তিনি হচ্ছেন যিনি এই গানগুলোর সংগ্রাহক। উনি বর্ধমান জেলার রায়নার চুরপুনি গ্রামের বাসিন্দা। তিনি এই গানগুলোর সংগ্রাহক। কবি কোন একটা সময় এই অজয় নদীর তীরে এই যে চুরপুনি গ্রাম, এই গ্রামে বেশ কিছুদিন বাস করতেন, মানে বেশ কিছুদিন ওখানে ছিলেন। সে সময় বহু গান তিনি রচনা করেছিলেন। যাই হোক, এই বিষয়গুলো আসি। বিষয়টা তো বৃহৎ, আর বিষয়টা নিয়ে আলোচনা করতে বসেছি, এটা একটা দুরূহ কাজও বটে। আমার এই স্বল্প জ্ঞানে নজরুল গীতির এই যে ক্রম রচনা, এটা বলতে যাওয়া মানে ধৃষ্টতা। তো নজরুল গীতির এই যে রচনা সম্ভার এত বৃহৎ যে আমাদের কল্পনা শক্তিও সেখানে ছুঁতে অক্ষম। যাই হোক, অল্পেতে তো তাকে জানা যায় না। আমার সৌভাগ্য ঘটেছে তার কথায় এই সুর ও স্বরলিপি করার। যাক, আমি একজন অতি সাধারণ মানুষ। তার গান ছিল বহু গান, আমি প্রায় 1657খানা তার অপ্রকাশিত এরকম গান, যেগুলো লেটো গান হিসেবে পরিচিত। মোহাম্মদ আইয়ুব হোসেন সাহেব, উনি দীর্ঘ 41 বছর, একথা আজকে এই অনুষ্ঠানে বলা খুব দরকার বলে আমি মনে করি, দীর্ঘ 41 বছর পদব্রজে, মানে পায়ে হেঁটে, ভাবুন, দূর দূরান্ত বহু গ্রামে ঘুরে ঘুরে দীর্ঘ 41 বছর ঘুরে এই 1657টি গান, যেগুলি কাজী সাহেব রচনা করেছিলেন, সেগুলি তিনি উদ্ধার করেছেন। ভাবতে বড় আশ্চর্য লাগে যে একজন মানুষ এত দিন ধরে সেই গানগুলোকে সংগ্রহ করে রেখেছেন। যাই হোক, আজকে এই গানগুলো যদি রচনা সম্ভারে যায়, রচনা সম্ভার সমৃদ্ধ হবে, একথা বলাই বাহুল্য। এবার আসি এই গানগুলো কি বিষয়বস্তু।
এগুলি মূলত কবির 9 বছর থেকে 17 বছর বয়স পর্যন্ত বয়সের সময়ে ধরে লেখা, বয়স পর্যন্ত লেখা, যেটুকু আমি জেনেছি আর কি। ছোটবেলায় অনেকেই তাকে দুখু মিয়া বলে ডাকতেন। এটা নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা, হয়তো অনেকেই জানেন না যে দুখু মিয়া নামটা তার মায়েরই দেয়া, জাহেদা বিবি। বাবার যখন তার 9 বছর বয়সে বাবা দেহত্যাগ করেন, তখন সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে তিনি চলে যান পরদেশে, পরলোকে। তো বিশাল দায়িত্ব সংসারের, তারা ভাই বোনেদের নিয়ে মা খুব বিপদের মধ্যে পড়লেন। দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করতে করতে তিনিও একসময় বিমর্ষ হয়ে পড়েছিলেন। সেই সময় বজলে করিম সাহেব অর্থাৎ কাজী সাহেবের এক কাকা, তার একটা লেটো দলের দল ছিল। লেটো গানের দল বলতে যেমন আমরা রামলীলা আসর আমরা দেখি, অনেকেই দেখেছি যাত্রাপালার মতো, সেখানে সেই সব গান রচনা করতে হতো এবং সেই গানগুলোর মাধ্যম দিয়েই অপর পক্ষকে হারাতে হতো। তো তার কাকার এই দলটা ছিল, সেই লেটো দলের প্রথম একদিন কাকা তাকে হাত ধরে সেই লেটো দলে নিয়ে যান। বসে থাকতে থাকতে শুনতে শুনতে কাজী সাহেবের প্রচন্ড ভালো লেগে যায় এবং সেখানে বসে বসেই তিনি 2-3টে গান রচনা করে ফেলেন। তো এক সময় কাকা সেগুলো দেখে বড় উৎসাহ পান আর কি, যে এত সুন্দর লেখে, বাহ। তো মানে সেই দলের যিনি অধিকর্তা তিনি তখন বললেন যে এই গানগুলোকে আমরা কাজে লাগাতে পারি। তো এইভাবেই তিনি সেই লেটো দলের সঙ্গে আস্তে আস্তে কাকার হাত ধরেই যুক্ত হলেন। তখন তার বয়স মাত্র 9 বছর। একাধারে তার সঙ্গীত চর্চা, গান লেখা, সুর করা, মঞ্চে তাৎক্ষণিক উপস্থাপন করা, মঞ্চে দাঁড়িয়েই গান বেঁধে সঙ্গে সঙ্গে সুর করে অপরপক্ষকে হারানো, এটা বিশাল কঠিন একটা কাজ। তখনকার দিনের লেটো দলে এইসব গান নিয়েই বেশি আলোচনা হতো। তো তখনকার যেসব সমাজ, তারা আস্তে আস্তে কাজী সাহেবকে ভালোবাসতে থাকেন এবং এই গান দূর থেকে দূরান্তর ছড়িয়ে পড়তে থাকে। মানুষের থেকে মানুষের আস্তে আস্তে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছড়িয়ে পড়তে থাকে। তো এইসব গান, বহু ধরনের গান তিনি এই চাপা থাকতো এইসব লেটো দলে। যেমন ধরুন চাপানুতর, বা থাকতো রাধাকৃষ্ণ বিষয়ক গান, বা কাব্যগীতি, প্রেম গীতি, ইসলামিক গান, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের গান এই লেটো দলে উনি লিখতেন এবং তার বিনিময়ে কিছু পয়সা পেতেন। এভাবেই তার সংসারের দারিদ্রটা আস্তে আস্তে কিছুটা ঘুচল। তো সেই গানেরই 41 খানার গান কথায় আমি সুর করার সৌভাগ্য লাভ করেছি এবং সেই গানগুলো স্বরলিপি সম্বলিত যে বই নবমঞ্জরি, যেটা প্রকাশিত হয় 39তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রেস কর্নারে। তো বলাই বাহুল্য যে বইটার নামকরণও আমারই। তো যাই হোক, এই গান আস্তে আস্তে ছড়িয়ে যায়। আমরা কিন্তু নজরুলকে যেভাবে দেখেছি, তার বিদ্রোহী কবি
তার লেখা কবিতার বিদ্রোহী কবি হিসাবে দেখেছি, তাকে বিদ্রোহী কবি হিসেবে পেয়েছি। কিন্তু আমরা যে তার ছোটবেলার এই একটা দিক ছিল, লেটো দলে যোগদান, গান লেখা, তাৎক্ষণিক সুর করা এবং অপরজনকে মঞ্চে হারানো, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের অনেক দিক অজানা ছিল। আমি নিজেও সবটা জানতাম না। এই বিষয়টায় যখন আমি রিসার্চ করতে বসি তখনই জানার সুযোগ ঘটে। কাজী সাহেবকে জানতে গেলে বহু পড়াশোনা করতে হবে। ইংরেজিতে একটা শব্দ আছে, হোয়াট নট, অর্থাৎ কি নয়, মানে তিনি যে কি ছিলেন না এটা ভাবার বিষয় বটে। একাধারে কবি, একাধারে গীতিকার, একাধারে সুরকার, একাধারে ভালো বাঁশি বাজাতেন, অনেকেই জানেন। তো তার লেখার যে পরিধি বিস্তৃত, বিশাল নদীর মতো, সমুদ্রের মতো। তিনি এক জন্মে এগুলো সব লিখে গেছেন। আমরা এখন বসে তাই ভাবি যে একজন মানুষ এত রচনা করতে পারেন, আমরা যেটা নাকি পড়েও শেষ করতে পারিনি। যাই হোক, তো সেই লেটো গান 9 থেকে সম্ভবত 17 বা 18 বছর বয়স পর্যন্ত যে সব গানগুলো উনি লেটো দলের জন্য লিখেছিলেন, সেই গানগুলোই লেটো গান। এবং তারই কিছু গান আমার সৌভাগ্য হয়েছে গান সুর করার এবং স্বরলিপি করার। তো এখানে 41খানা গান আমি প্রথম খণ্ডে যে বেরিয়েছে আমার বই নবমঞ্জরি, কলকাতা বইমেলায়, সেখান থেকেই আমি একটা গান গেয়ে শোনাই। আমরা কিন্তু সকলেই বুঝতে পারছি বিদ্রোহী কবির জীবনে বিদ্রোহ কম ছিল না, আর তার এই বিদ্রোহের ভাবধারা স্বরূপ এই সব গানগুলি, এই সব কিছুই খুব ভালো লাগলো শুনে। আমরা এবার একটি গান শুনে নেব। তবে এই গানের পরেও অনেক জিজ্ঞাস্য আমাদের দর্শকদের মনে বাসা বেঁধেছে, অনেক জিজ্ঞাসা আছে। সে সব কিছুর আগে একটি গান হয়ে যাক। আরো একটি কাব্যগীতি গেয়ে শোনাই। প্রিয় তোমারে বানাবো আমার নয়নের কাজল, প্রিয় তোমারে বানাবো আমার নয়নের কাজল। দূর থেকে মুচকি হেসে করেছে পাগল, দূর থেকে মুচকি হেসে করেছে পাগল। প্রিয় তোমারে বানাবো আমার নয়নের কাজল। উদাস প্রাণে চাই যেদিকে তোমার ছবি পড়ে চোখে, উদাস প্রাণে চাই যেদিকে তোমার ছবি পড়ে চোখে। তুমি আমার পাগল করা প্রেমিকে পাগল, প্রেমেরই পাগল। প্রিয় তোমারে বানাবো আমার নয়নের কাজল। ও পরানো প্রিয়, তুমি আমার প্রিয়। আকাশ জুড়ে মেঘ করেছে, নেমেছে বাদল। মনে মনে গুমরে মরি, মুখে কিছু বলতে নারি।
মনে মনে গুমরে মরি, মুখে কিছু বলতে নারি। এসো সখা হৃদে ধরি, জীবন হোক সফল। প্রিয় তোমারে বানাবো আমার নয়নের কাজল। দূর থেকে মুচকি হেসে করেছে পাগল, করেছে পাগল। প্রিয় তোমারে বানাবো আমার নয়নের কাজল, নয়নের কাজল, নয়নের কাজল। এসব গানগুলি শুনতে শুনতে আমরা কখন যে ভাবের সাগরে ডুবে যাচ্ছি আমরা নিজেও জানি না। গান শেষ হয়ে যাচ্ছে, তবে আমরা তাও তন্দাচ্ছন্ন। আপনি একজন সফল সঙ্গীত শিল্পী, একজন সফল সঙ্গীত সাধক। এই যে দুটো সঙ্গীত শিল্পী বা সঙ্গীত সাধক, এগুলি হতে গেলে কোন কোন বিষয়ের ওপর জোর দিতে হবে বা কোন কোন কাজের ওপর গুরুত্ব আরোপ করতে হবে, সেগুলি যদি আমাদের দর্শকবৃন্দকে আপনি একটু বলেন। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছো। একজন সফল সঙ্গীত শিল্পী হতে গেলে কি কি করা দরকার, কেমন ভাবে চলা উচিত? ঠিকই, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। সংক্ষেপে একটু উত্তর দিই। আমার ভাষায় বাংলা হিসাবে ধরলে প্রথম বর্ণ, তারপরে শব্দ, তারপরে বাক্য। অর্থাৎ বর্ণ থেকে আসে শব্দ, শব্দ থেকে আসে বাক্য। সঙ্গীতেরও আমার মনে হয়, আমার ধারণায় যে এরকম তিনটে স্তর আছে, যে স্তরগুলো জানতে পারলেই সফল সঙ্গীত শিল্পী হওয়া যায়। বিষয়টাকে ছোট্ট করে বলি। ধরা যাক বর্ণ কোনটা বলা হচ্ছে, যেমন ধরি সা, তাহলে সা হচ্ছে একটা বর্ণ। অনুরূপ ভাবে রে একটা বর্ণ, রে বা গা, তাহলে সা একটা বর্ণ। এবার যদি এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে ইম্প্রোভাইজেশন যাকে বলে, সেটা হচ্ছে শব্দ। কিরকম হবে? গা রে সা। তাহলে প্রথম ছিল সা, সেটা বর্ণ। এবার উল্টো দিক থেকে গা রে সা, সা রে গা, তাহলে কি হলো? এটা হচ্ছে শব্দ। এবারে এই শব্দেই যখন কথা বসিয়ে দেওয়া হবে, কথা বসানো হবে, তখনই হয়ে যাবে বাক্য। আসলে গরমের চোটে গলা বেশ একটু আঘাত পাচ্ছে। যাই হোক, একটুখানি একটা গান দিয়ে বোঝাই। ধরুন এই গানটাই ধরা যাক। রোম ঝুম ঝুম ঝুম, রোম ঝুম ঝুম, রোম ঝুম ঝুম ঝুম, রোম ঝুম ঝুম, খেজুর পাতার নূপুর বাজার, কে যায় যায়, রোম ঝুম ঝুম ঝুম, রোম ঝুম ঝুম, রোম ঝুম ঝুম ঝুম, রোম ঝুম ঝুম। এটা স্থায়ী অংশ। তাহলে কি কি বিষয় ঘটলো? এই যে স্বরের সাবলীলতা, সরগম বলার যে সাবলীলতা, এই যে আমি ধরুন এটার মধ্যে কি কি সরগম হলো, কি কি হলো? সাগা পাপা, সাগা পা, সাগা পাপা, সাগা পা, পাপা মা পাপা মা পাদা পা মা গা রে সা নি সা 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 পা সা নি সা, রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম, সাগা পাপা, সাগা পা। তাহলে এই যে সরগম, এই সরগমটা যখন নিচের ভেতরে আয়ত্ত হয়ে যাবে, তখন কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো গান গাওয়াটা খুব সহজ হয়ে যাবে। তখন একজন শিল্পী, সফল শিল্পী হওয়া যায়।
সফল শিল্পী হয়ে ওঠার একটা ওয়ে তৈরি হয়ে যায়। সেই জন্য বলি যে আমাদের ভারতীয় মার্গসঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীতের যে ঠাট, 10টি ঠাট, কল্যাণ, বিলাবল, খাম্বাজ, ভৈরব, ভৈরবী, আশাবরী, কাফি, টরি, মারোয়া, এই 10টি ঠাট খুব ভালো করে আয়ত্ত করলেই গান গাওয়া সম্ভব। কেননা প্রত্যেকটা গান মানে প্রথম শুরু হচ্ছে ঠাট থেকে রাগের সৃষ্টি, আর রাগ থেকে গান সৃষ্টি। মানে ওখানেও দেখুন ওই সেই বর্ণ শব্দ বাক্য, ঠাট হলো বর্ণ, ঠাট থেকে যখন স্বরের ইম্প্রোভাইজেশন, আমি যদি বলি এটা ওই স্বরেই বলি, এই যে সা গা পা নি ধনি 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 নি সা পা, তাহলে কি হলো, এই যে গা আর নি কোমল, অর্থাৎ এটা হচ্ছে কাফি ঠাট। তাহলে কাফি ঠাট করতে গেলে সা রে গা মা পা ধা নি সা নি দা পা মা গা রে সা, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম। তাহলে কি হচ্ছে, এই স্বরকে খুব ভালো করে আয়ত্তে আনতে হবে। তার জন্য ভালো ঠাটগুলো প্র্যাকটিস করা, ঠাটের থেকে সৃষ্টি যেসব রাগ, সেই রাগগুলো অনেক তো রাগ, এক ঠাট থেকে 448টা রাগ সৃষ্টি হয়। তো সুতরাং 484টা রাগ, 484, এক ঠাট থেকে 484 রাগের সৃষ্টি। তো সেই সব রাগ করা সম্ভব নয়, পড়াশোনা রাখতে হবে যতটা সম্ভব। যেগুলো খুব বেশি প্রচলিত আমাদের সঙ্গীতের জগতে কাজে লাগে, সেগুলোকে জানা দরকার। তাহলে সেই স্বরগ্রামগুলো যদি ঠিকঠাক করে রেওয়াজ হয়। আর একটা কথা বলি, যারা আজকে নতুন গান শিখছো, যারা গান বায়না করছো, প্রত্যেকের জন্য বলি, গানটা ভালোবেসে করো। ভালোবেসে গান করলে ভালো গান এই সমাজকে তোমরা উপহার দিতে পারবে। আর ভালো গান রেয়াজ করতে গেলে, আমি যে রেওয়াজ শব্দটা আমরা বলি, রেওয়াজটা করা খুব দরকার। রেওয়াজ মানে অনুশীলন করা দরকার। প্রতিদিন আমরা যেমন সকালে ঘুম থেকে উঠি, ব্রাশ করি, মুখ হাত পা ধুই, পড়তে বসি, স্কুলে যাই, খাবার খাই, তাহলে কি হচ্ছে, এটা প্রতিদিনের নিত্য কাজ। সুতরাং আমরা প্রতিদিন যে কাজ করি, এটাও, এই সঙ্গীতটাও, অনেকে হয়তো খেলাধুলো করেন, তারা খেলাধুলো চর্চা করেন, তারা মাঠে চলে যান ভোরবেলা উঠে প্র্যাকটিস করতে। কেউ ছবি আঁকেন, তারা পেন তুলে কাগজ তুলি নিয়ে বসে পড়লেন ছবি আঁকতে, রং তুলি নিয়ে। সুতরাং যার যা কাজ। আর সঙ্গীত চর্চা করতে গেলে প্রতিদিন নিয়ম করে বসতে হবে, রেওয়াজ করতে হবে। মিনিমাম 1 ঘন্টা, সকালে বিকেলে 1 ঘন্টা হলে ভালো হয়। তাহলে এইভাবে নিয়মটা প্রতিদিন করে যেতে হবে, তবেই একজন সফল শিল্পী, তবেই সেই শিল্পীর গুণগত মান বিচার হবে। সফল শিল্পী হতে গেলে তাকে কঠোর পরিশ্রমই হচ্ছে শেষ কথা। সুতরাং রেওয়াজ করে যাও, সকলের ভালো হোক। আর একটা কথা বলি, বাংলার বিরল বরপুত্র কাজী নজরুল ইসলাম, তিনি আমার প্রণাম দিন, তাকে আমার শ্রদ্ধাঞ্জলি, অন্তরের শ্রদ্ধাঞ্জলি। তোমরা সবাই ভালো থেকো, এ কথা বলেই শেষ করছি। কবিকে আমাদের শ্রদ্ধাঞ্জলি সহ প্রণাম। আর আপনি যে এক্ষুনি বললেন, যে কোনো জিনিস ভালোবেসে করতে হয়, অবশ্যই ভালোবাসা দিয়ে যে কোনো জিনিস করলে তার উদ্দেশ্য সাধন অবশ্যই হবে। আমরা এখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মহামূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, এবং আমাদের দর্শকবৃন্দের মধ্যে উৎসাহ দান এবং প্রেরণা জাগানোর জন্য। এখন আমরা আপনার সঙ্গীত দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ করব। একটা সঙ্গীত পরিবেশন হয়ে যাক।
এই গানটি গেয়ে আমি অনুষ্ঠান শেষ করব। এটি একটি ভক্তিগীতি অঙ্গের গান। বাঁধন যত খুলতে চাই, জড়িয়ে পড়ি তত। বাঁধন যত খুলতে চাই, জড়িয়ে পড়ি তত। শুভ দিন এলো না মোর, দিনে দিনে দিন যে হলো গত। বাঁধন যত খুলতে চাই, জড়িয়ে পড়ি তত। শত দুঃখ অভাব লয়ে, জগৎ আছে জাল বিছায়ে। শত দুঃখ অভাব লয়ে, জগৎ আছে জাল বিছায়ে। আশাহত পরাণ কাঁদে, মোর জালে মিনের মতো, জড়িয়ে পড়ি তত। বাঁধন যত খুলতে চাই, জড়িয়ে পড়ি তত। বোঝা যত কমাতে চাই, ততই বাড়ে বোঝা। শান্তি কবে পাবো আমি, চলবো হয়ে সোজা। দাও বলে হে জগৎ স্বামী, মুক্তি কবে পাবো আমি। দাও বলে হে জগৎ স্বামী, মুক্তি কবে পাবো আমি। কবে উঠবে ফুটে জীবন আমার, ভোরের ফুলের মতো, জড়িয়ে পড়ি তত। বাঁধন যত খুলতে চাই, জড়িয়ে পড়ি তত। শুভ দিন এলো না মোর, দিনে দিনে দিন যে হলো গত। বাঁধন যত খুলতে চাই, জড়িয়ে পড়ি তত। শেষ হয়েও হইল না শেষ, এমন একটা কথা আমরা সকলেই শুনেছি। আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করব, তবে প্রণববাবুর যে শেষ গান, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনটাও কিন্তু ঠিক এই রকমই। এখন কবির আশীর্বাদ মাথায় নিয়ে প্রণববাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি, এবং আপনারা যারা আমাদের সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার দর্শকবৃন্দকে। এখন আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকুন, ঘরে থাকুন, সাবধানে থাকুন এবং অবশ্যই অবশ্যই সুস্থ থাকুন। নমস্কার।